আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু এখন মানুষের মনে খুবই আতঙ্কের সৃষ্টি করেছে। নিপা ভাইরাস। নিপা ভাইরাস কি, কেন এত বেশি এটা বিপজ্জনক, কিভাবে মানুষের ছড়িয়ে পড়ছে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছে বেঙ্গল ফেথ হসপিটালের সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট এবং ইনফেকশন কন্ট্রোল অফিসার ডক্টর শুভঙ্কর মুখার্জি। নমস্কার স্যারকে আজকের এই পডকাস্টে স্বাগত জানাই। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিপা ভাইরাস, যে ভাইরাসটা নিয়ে মানুষের মনে এত আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই প্রশ্ন হচ্ছে, নিপা ভাইরাস কি এবং কেন এত বেশি এটা বিপজ্জনক? কিছুদিন আগেই আমাদের একটি ওয়েস্ট বেঙ্গলের নিপা ভাইরাসের আউটব্রেক ঘটেছে, আপনারা সবাই জানেন খবরের কাগজের দৌলতে, এবং প্রচুর লোক তাতে প্যানিকগ্রস্ত হয়ে পড়েছেন। তো সেই কারণে এই ব্যাপারে একটু খোলাখুলি আলোচনা খুবই দরকার ছিল, এবং বেঙ্গল ফেথ কর্তৃপক্ষকে ধন্যবাদ এই জন্য একটি পডকাস্ট করবার জন্য। তো এবার আমি ওনার উত্তরে আসছি যে নিপা ভাইরাস কিছুদিন আগেই আমরা একটা এপিডেমিক বা প্যান্ডেমিক যাই বলুন না কেন, আমরা একটা প্রত্যক্ষ করেছি, করোনা ভাইরাস। এবং সেই কারণে যখনই কোনো আমাদের একটা ভাইরাস আউটব্রেক ঘটছে তখনই কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, এবং তার ফলে এই প্যানিকটি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এই পডকাস্ট শুরু করবার আগে এবং লাস্টেও আমি একই কথা বলবো যে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সেইটা বলে আমি কিন্তু ওনার আনসারে যাচ্ছি। তো নিপা ভাইরাস এটা হচ্ছে একটি আরএনএ ভাইরাস। হ্যাঁ, আরএনএ ভাইরাস বলতে কি বোঝাচ্ছে না, আমরা জানি যে আমাদের যে অর্গানিজম যেগুলো আমাদের ইনফেকশন করে সেগুলো দু ধরনের বা তিন ধরনের হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ভাইরাস। ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ বা আরএনএ দুটোই থাকে, কিন্তু ভাইরাস মধ্যে আইদার আরএনএ থাকে অথবা ডিএনএ থাকে। ঠিক আছে, তো যে ভাইরাসগুলোর মধ্যে আরএনএ আছে তাদেরকে বলা হয় আরএনএ ভাইরাস, এবং এই নিপা ভাইরাসও একটি আরএনএ ভাইরাস, এবং এটা একটি এনভেলপ ভাইরাস। তার মানে কি, তার চারপাশে একটা লিপিডের লেয়ার থাকে। ঠিক আছে, এই ভাইরাস ছড়ায় হচ্ছে যে ইউজুয়ালি প্রাণী থেকে মানুষের মধ্যে। ঠিক আছে, এই কারণে একে বলা হয় জুনোসিস। জুনোসিস মানে যে ইনফেকশনগুলো পশু থেকে বা অ্যানিমেলস থেকে বা পাখি থেকে আমাদের দেহে আসছে সেগুলোকে বলা হয় জুনোসিস। তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ জুনোসিস। ঠিক আছে, এবং আপনারা সবাই জানেন, এগুলো নতুন কিছু নয়, খবরের কাগজে সবাই চোখ রাখলেই বুঝতে পারা যায় যে বাদুড়কে এখানে আমরা ভিলেন বানাচ্ছি। অবশ্যই ভিলেন, কিন্তু সব বাদুড় কিন্তু মনে রাখবেন এই নিপা ভাইরাস ছড়ায় না। কিছু কিছু ফ্রুট ব্যাট আছে, যে সমস্ত বাদুড় মিষ্টি ফলের রস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় ফ্রুট ব্যাট। সেই ফ্রুট ব্যাটগুলোই কিন্তু এই নিপা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী। ঠিক আছে, এবং ঘরের কোনো চামচিকেকে দেখে ভয় পাওয়ার কোনো ভয় নেই, এটাও ঘটছে এখন আমি শুনতে পাচ্ছি যে চামচিকে যেহেতু ব্যাটের মতনই একটি প্রজাতি, সেই কারণে তার জন্য লোকে ভয় খেয়ে আছে। এটা কিন্তু কোনো রকম সায়েন্টিফিক নয়। হ্যাঁ, তো এই নিপা ভাইরাস এই যে ফ্রুট ব্যাটগুলির গলাতে নর্মালি থাকে। ঠিক আছে, আমাদের জলে যেমন গলাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো নর্মাল ফ্লোরা, তারা আমাদের কোনো হার্ম করে না, বরং আমাদের বেনিফিট করে। ঠিক আছে, সেরকমভাবে এই বাদুড়ের গলাতে বা স্যালাইভাতে এই নিপা ভাইরাসটা কিন্তু নর্মালি কলোনাইজ করে থাকে এটা। ঠিক আছে, কোনো কারণে যখন সেই স্যালাইভার মাধ্যমে, লালার মাধ্যমে যখন সে ফ্রুট, খেজুরের রস, খেজুর গাছে খাচ্ছে কিছু বা মিষ্টি ফল খাচ্ছে, তখন সেই স্যালাইভাটা যদি সেই ফলের মধ্যে লেগে থাকে বা তার কোনো যে এক্সক্রিটা বা ফিসিস বা বাংলা যেটা আমরা পটি বলি মানে ইয়েতে চলতি ভাষায়, সেইটা যদি কোনো কারণে মিক্স হয় তখন সেই ফলটা কিন্তু মানে সংক্রামক হয়ে পড়ে। ঠিক আছে, মানে সেই ফলটা যদি সাধারণ মানুষ খায় তাহলে অবশ্যই সংক্রমিত হতে পারে। ঠিক আছে, তো এবং এটা গেল পশু থেকে মানুষের মধ্যে সংক্রমণ। এবার এটার মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটে।
ঠিক আছে। এবার সেই সংক্রমণটা আমাদের 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে যে সেই মানুষটার যে মানুষ আক্রান্ত হয়েছে তার সংস্পর্শে এসেছে এবং তার লালা বা কোনো এক্সক্রিটা তার সংস্পর্শে এসেছে। 2 নম্বর হতে পারে সেই পেশেন্টটি হেঁচেছে বা কেশেছে, তার মধ্যে যে ড্রপলেটসগুলো বেরিয়েছে সেইগুলো আমার নাকে ঢুকেছে বা আমার মুখে ঢুকেছে। তো এই 2 রকম ভাবে আমার ইনফেকশনটা একটা পশু থেকে মানে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। মানুষ থেকে মানুষে ছড়ানো, তাহলে একটার মাধ্যম আছে ড্রপলেটস, একটা হচ্ছে ড্রপলেটস আর একটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই বলে, সেটা আরো ড্রপলেটের থেকেও ছোট। আর আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট, মানে আপনি ডাইরেক্টলি স্যালাইভাটা বা তার এক্সক্রিটা বা কিছু আপনার গায়ে এসেছে তখন সেক্ষেত্রে ইনফেকশন ছড়াতে পারে। তো এই রকম ভাবেই আমাদের মানে লাইফ সাইকেল অফ দ্য জিকা ভাইরাস, সরি নিফা ভাইরাস। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে কেন এত বেশি বিপজ্জনক বলা হচ্ছে? হ্যাঁ, বিপজ্জনক বলা হচ্ছে এই কারণে যে এর কেস ফ্যাটালিটি রেট অত্যন্ত বেশি। ঠিক আছে, আমাদের করোনা ভাইরাসের যেটা সুবিধে ছিল বা যাই বলুন না কেন, ফরচুনেটলি তার কেস ফ্যাটালিটি রেট মানে যদি 100টা পেশেন্ট আক্রান্ত হয় তার মধ্যে 2 থেকে 5টা পেশেন্ট মারা যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু এইসব ক্ষেত্রে যে কোনো ইন্ডিয়াতে নয়, এই নিফা ভাইরাস আউটব্রেক সাউথ ইস্ট এশিয়াতেও ঘটেছে, বাংলাদেশে খুবই কমন। ঠিক আছে, সেইখানে দেখা গেছে যে মোটামুটি 100টা লোক যদি আক্রান্ত হয় 50 থেকে 60টা লোকই কিন্তু আনফর্চুনেটলি মারা যাচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে এর কেস ফ্যাটালিটিটা যেহেতু খুবই বেশি, তাই জন্য এটা কিন্তু আরও বেশি ভয়ানক। কিন্তু সৌভাগ্যের বিষয় যে এটা কিন্তু তত দ্রুত ছড়ায় না করোনা ভাইরাসের মতো। ঠিক আছে, তো সেই কারণে সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় কোনো রকম ভয় পাওয়ার কোনো বিষয় এটি নয়। ঠিক আছে, এবং যে সমস্ত হসপিটাল যাদেরকে ট্রিট করছে, ধরুন নিপা ভাইরাসের আক্রান্ত পেশেন্টকে, তারা যদি মানে স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোল মেজার্স নেয়, সেক্ষেত্রে তাদের যে স্টাফ বা নার্স টেকনিশিয়ান বলুন বা ভিজিটার্স বলুন, অন্য পেশেন্ট বলুন, তাদের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, প্রোভাইডেড দ্যাট দে হ্যাভ টু টেক স্ট্রিনজেন্ট ইনফেকশন কন্ট্রোল মেজার্স। আচ্ছা, এবার বলি সাধারণ জ্বর বা ধরুন ভাইরাল ফিভার হয়েছে বা ফ্লু, এটা থেকে নিপা ভাইরাসকে কিভাবে আলাদা করে দেখব? আচ্ছা, এবার এক্ষেত্রে বলি সমস্ত ভাইরাল ইনফেকশনে একটা নন স্পেসিফিক সিমটমস হয় আর একটা স্পেসিফিক সিমটমস হয়। নন স্পেসিফিক সিমটমস বলতে যেগুলোর সঙ্গে অন্যান্য রোগেও পাওয়া যায় সেগুলো। ঠিক আছে, যেমন হচ্ছে সর্দি, কাশি, ঠিক আছে, জ্বর, এটা যে কোনো ধরনের ইনফেকশনই কিন্তু হয় সাধারণত। ঠিক আছে, আমাদের যে উইন্টারে যে ফ্লু হয়, যেগুলো আমাদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেগুলো দায়ী, সেগুলোতেও কিন্তু কোল্ড হবে, কাফ হবে, জ্বর হবে, তার সাথে কিন্তু এটার কোনো পার্থক্য নেই। হ্যাঁ, হতে পারে জ্বরটা একটু বেশি মাত্রায় হয়, 101-এর ওপর আসে। ঠিক আছে, 101, 102 অবধি পৌঁছতে পারে, সেখান থেকে খানিকটা আন্দাজ পাওয়া যায়। আর কিন্তু বাকি নন স্পেসিফিক সিমটমে কিন্তু অন্যান্য ভাইরাল ইনফেকশনের সাথে কোনো মানে পার্থক্য নেই। এবং কোনো ক্ষেত্রে পেশেন্টের বাংলাদেশে যে কেসগুলি ঘটেছে বা সাউথ ইস্ট এশিয়াতে, সেগুলোতে শ্বাসকষ্ট কিন্তু একটি প্রমিনেন্ট ফিচার্স। ঠিক আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস তার সাথে সাথে, যেটা কিন্তু সাধারণ যে ইনফ্লুয়েঞ্জাতে শ্বাসকষ্ট অতটা কমন নয়। ঠিক আছে, অতটা দেখা যায় না, শুধু কাশি সর্দির উপর দিয়েই যায়। তো যদি কোনো কারণে কাশি সর্দির সাথে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন। এবং আরও স্পেসিফিক যদি আমি বলি যে এই নিপা ভাইরাসে যেগুলো হচ্ছে সিএনএস সিমটমস হচ্ছে। সিএনএস সিমটমস মানে কি? সিএনএস কথাটার মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত? আমাদের যে ব্রেন আছে, আমাদের যে মস্তিষ্ক আছে এবং স্পাইনাল কর্ড। ঠিক আছে, তো ব্রেন আর স্পাইনাল কর্ড এখানে এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, যেগুলো কিনা আপনার সাধারণ ভাইরাল ইনফেকশনে হয় না। এবং যখনই এই অঙ্গগুলো ইনফেক্টেড হচ্ছে বা এফেক্টেড হচ্ছে, তখন কিছু স্পেসিফিক ফিচার্স এই নিপা ভাইরাসে দেখা যায়। যেমন হচ্ছে কনফিউশন, পেশেন্ট বসে আছে বাড়িতে, হঠাৎ করে কাউকে কিছু চিনতে পারছে না। ঠিক আছে, আপনি কোথায় আছি
জিজ্ঞেস করলে বলতে পারছে না, ঠিক আছে, এই ধরনের জিনিস হয়। পেশেন্টের খিঁচুনি হতে পারে, যেটা আমরা মৃগী রোগীর ক্ষেত্রে দেখি, এপিলেপসি পেশেন্টে সেই রকমভাবে খিঁচুনি বা কনভালশন হতে পারে পেশেন্টের। আর হচ্ছে যেটা হচ্ছে পেশেন্টের ডিসওরিয়েন্টেশন হবে, ঠিক আছে। ডিসওরিয়েন্টেশন মানে সে কোথায় আছে বলতে পারবে না, যেমন কনফিউশনের মতনই। তার সাথে সাথে তার নাম জিজ্ঞেস করলে সেটাও সে বলতে পারবে না। তো এই ধরনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে এফেক্ট হওয়ার যে ফিচার্সগুলি থাকে, এবং তার সাথে সাথে যদি পেশেন্টের জ্বর এবং সর্দি কাশি থাকে বা শ্বাসকষ্ট থাকে, তখন আমরা এটা বলতে পারি এটা একটা সাসপেক্টেড নিপা ভাইরাস ইনফেকশন, ঠিক আছে, সাসপেক্টেড। আচ্ছা আচ্ছা, এবার একটা কথায় আসি, সেটা হচ্ছে আপনি বললেন যে নিপা ভাইরাসে এফেক্টেড হলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে। তো এটা কি প্রবলেমটা একজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারপরে সে সুস্থ হয়ে উঠলো, তো তারপরে কি নার্ভাস সিস্টেমের মানে কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, এবার দেখুন এগুলোতে যে ভাইরাল ইনফেকশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে এনকেফালাইটিস হচ্ছে। আচ্ছা, এনকেফালাইটিস মানে কি, ব্রেনের ভেতর যে প্যারেনকাইমা আছে, মেন যে টিস্যুটা, ঠিক আছে, আমাদের ব্রেন হচ্ছে দুটো, একটা হচ্ছে মেন টিস্যুটা, তার উপরে একটা কভারিংটাকে বলে মেনিনজেস। সেইটা যখন ইনফেকশন হয় সেটাকে বলে মেনিনজাইটিস, আর ভেতরের টিস্যুটা যখন ইনফেকশন হচ্ছে তখন সেটাকে বলে এনকেফালাইটিস। তো সেই এনকেফালাইটিসের ফলে কি হচ্ছে, ছোট ছোট মাইক্রো ইনফার্ক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। মাইক্রো ইনফার্ক্ট মানে কি, আমাদের এই ব্রেন প্যারেনকাইমাতে বিভিন্ন ব্লাড ভেসেলস আছে যারা কিনা রক্ত সরবরাহ করে ব্রেনের মধ্যে এবং তার মাধ্যমে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছে দেয়। তো এইটা ছোট ছোট ব্লক হয়ে যাচ্ছে, সেটা ব্লক হয়ে সেই একটা ছোট এরিয়া রক্ত পাচ্ছে না, ঠিক আছে, তার ফলে সেই জায়গাগুলোকে ইনফার্ক্ট বলছে। তো ইনফার্ক্টের ফলে যদি কোনো বড় ইনফার্ক্ট হয়, ইউজুয়ালি মাইক্রো ইনফার্ক্টই হচ্ছে এবং তার ফলে পেশেন্ট সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ, কিন্তু যদি বড় ইনফার্ক্ট হওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশ বা অন্যান্য জায়গায় দেখা গেছে, ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তার সিএনএস ফিচার্সগুলো থেকে যাবে ইন দ্য ফর্ম অফ প্যারালিসিস অর পেরেসিস, মানে দুর্বলতা পায়ে বা হাতে পায়ে দুর্বলতা। তো সেই ফিচার্সগুলো থেকে যেতে পারে, সেগুলোকে বলে পেরেসিস, ঠিক আছে। কিন্তু ইউজুয়ালি মোস্ট অফ দ্য 90% কেসে কিন্তু পেশেন্ট মোটামুটি রিকভার করে যায়, ঠিক আছে। আচ্ছা, আপনি তো নিপা ভাইরাসের এই কেউ যদি অ্যাফেক্টেড হয় তাহলে কি কি লক্ষণ থাকা, মানে কি কি লক্ষণ থাকলে বুঝবো যে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আপনি বলে দিলেন প্রাথমিক লক্ষণগুলো। তো এই প্রাথমিক লক্ষণগুলো দেখেও কি অবহেলা করা উচিত? ধরুন গ্রামগঞ্জের মানুষের কথা বলছি, তারা হয়তো সাধারণ এটাকে জ্বর হিসেবেই নেবে, একদম অত বুঝবে না, কিন্তু দেরি হয়ে গেলে কি প্রাণঘাতী সমস্যা হতে পারে? অতি অবশ্যই, কারণ পেশেন্ট কিছুদিনের মধ্যেই কিন্তু পেশেন্টের ভেন্টিলেটরি সাপোর্ট লাগছে। তার ফলে আমাদের যে লাংস, সেই লাংস কাজ করতে শুরু করছে না, এবং ঘরে ফেলে রাখলে পেশেন্টের কিন্তু গ্লাসগো কোমা স্কেল, আমরা ডাক্তারি পরিভাষায় এই যে পেশেন্টের ব্রেনের অবস্থাটা আমরা মাপি হচ্ছে একটা গ্লাসগো কোমা স্কেল করে, সেটা 5-এর নিচে খুব দ্রুত চলে যাচ্ছে, এবং যত নিচে চলে যাচ্ছে কোমা স্কেল, সেই কোমা থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা খুব কম হয়ে যায়, ঠিক আছে। এবং পেশেন্টের যখন আপনি দেরি করে আনছেন তখন তার অলরেডি মাইক্রো ইনফার্ক্টগুলো ব্রেনের মধ্যে ক্ষতি করা শুরু করে দিয়েছে, এবং সেটা যদি ঘরে বেশি দিন করে ফেলে রাখা হয়, এখানে এসে ট্রিটমেন্ট না দেওয়া হয় কোনো হসপিটালে এনে, সেক্ষেত্রে কিন্তু রেসিডুয়াল প্যারালিসিস, মানে পরবর্তীকালে প্যারালিসিস হওয়ার সম্ভাবনাটা বা যে সিএনএস ফিচার্সগুলো থেকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়, এবং তার ফ্যাটালিটি রেটও কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা আচ্ছা, এবার ফল খেকো বাদুড়ের সাথে আপনি নিপা ভাইরাসের একটা রিলেশনটা আগেই বুঝিয়ে দিয়েছেন, যেটা মানুষের মনে ভ্রান্ত ধারণা চলছে, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডস চলছে যেটা খেজুরের গুড় খাওয়া উচিত নয়। তো এই খেজুরের গুড় বা খেজুরের রস, এটার সাথে নিপা ভাইরাসের ঠিক কি সম্পর্ক রয়েছে? আচ্ছা, এবার বলি যে খেজুর গাছে আমাদের এই নিপা ভাইরাস আক্রান্ত বাদুড়, ঠিক আছে, ফলের রস, খেজুর রস খায়, এবং সেটা থেকে এলো খেজুর রস যদি আমরা খাই কাঁচা গাছ থেকে নামিয়ে, সেক্ষেত্রে আমরা আক্রান্ত হতেই পারি। সেই জন্য বলা হচ্ছে খেজুরের রস খাবেন না, ঠিক আছে। কিন্তু খেজুর গুড় তৈরি হচ্ছে খেজুর রসকে জাল দিয়ে, ঠিক আছে, সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেটাকে ফোটানো হচ্ছে। আর এই নিপা ভাইরাস মোটামুটি 70 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু মরে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে খেজুর গুড়ে কিন্তু এই নিপা ভাইরাস থাকবার সম্ভাবনা একেবারেই নেই, ঠিক আছে।
এক্সেপ্ট ওয়ান। আপনারা দেখবেন বিভিন্ন গ্রামে ধরুন যেগুলো মহল বলে, খেজুর গুড়ের মহল, সেগুলো দেখবেন একটা ওপেন স্পেসে একটা ওপেন ট্যাঙ্কের মধ্যে খেজুর গুড় জাল দিচ্ছে, এবার সারা রাত সেটা ফেলে রাখছে, এবার তার উপরে বাদুড়ে পটি করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে খেজুর গুড় কিন্তু কন্টামিনেটেড হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে খেজুর গুড়ে ভয় পাবার কিছু নেই। খেজুর গুড়টা যখন খাবেন সেটা একটু ফুটিয়ে খান বা একটু গরম করে খান, যাতে টেম্পারেচারটা 70-এর ওপরে উঠলে একদম টকবক করে ফুটতে হবে না, কিন্তু একটু গরম করে 70 ডিগ্রি হলেই কিন্তু এই ভাইরাস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এবং সেটা স্বাস্থ্যের পক্ষে অন্যান্য ক্ষেত্রে উপকারী, শুধু তো নিপা ভাইরাস নয়, আরও অন্য ব্যাকটেরিয়া ভাইরাসও থাকতে পারে, হ্যাঁ কেমিক্যাল থাকতে পারে, সেগুলোও নষ্ট হয়ে যায়। তাই জন্য খেজুর গুড় বাজার থেকে কিনে এনে ঘরে একটু গরম করে জাল দিয়ে রেখে দেবেন, সেটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে বলা, যেটা আপনাদের মধ্যে ভ্রান্ত ধারণা ছিল যে খেজুর গুড় খাওয়া যাবে না, সেটা কিন্তু ঠিক নয়। ডাক্তারবাবুর কাছে আপনারা শুনিয়ে দিলেন যে খেজুর গুড় অবশ্যই খাবেন, কিন্তু সেটা বাড়িতে একটু ফুটিয়ে ঠান্ডা করে নিলে কোনো অসুবিধা নেই। আর আতঙ্ক নয়, যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণ আপনার শরীরে মনে হচ্ছে যে দানা বেঁধেছে, তাহলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে গিয়ে যোগাযোগ করুন এবং সঠিক পরীক্ষা নিরীক্ষা করান। চলে আসি আলোচনায়। নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য বেঙ্গল ফেথ হসপিটাল কি ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, বেঙ্গল ফেথ হসপিটাল অলরেডি আমরা বলেছি আগের পডকাস্টে, ইট ইজ এ ফুললি এনএবিএইচ অ্যাক্রেডিটেড হসপিটালস, ঠিক আছে। এবং সেখানে ইনফেকশন এনএবিএইচের নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কমিউনিটি আউটব্রেকে পার্টিসিপেট করা প্রয়োজন, ঠিক আছে, এবং তার এভিডেন্স আমাদেরকে এনএবিএইচ পোর্টালে আপলোড করতে হয়। তো আমাদের ইচ্ছে থাকুক না থাকুক, আমাদের কিন্তু এই নিপা ভাইরাসের প্রিপারেশান নিতে হয়েছে। প্রথমেই আমরা যেটা করেছি বেঙ্গল ফেথ হসপিটালে, আমাদের অ্যাকশন প্ল্যান আমরা বানিয়েছি এবং শেয়ার করেছি এবং মিটিংয়ে আলোচনা করেছি আমরা কি করতে, যদি কমিউনিটিতে আউটব্রেক হয় এবং পেশেন্ট আমাদের কাছে আসতে থাকে, তখন আমরা কিভাবে তাকে ট্যাকেল করব এবং কিভাবে হসপিটালে ইনফেকশন কন্ট্রোল করব। তারপরে সেই অ্যাকশন স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের এখানে মক ড্রিল হয়েছে। প্রথমে একটি টেবিল টপ মক ড্রিল হয়েছে, আলোচনা করে নিয়েছি, এবং তারপরে কিন্তু রিয়েল লাইফ মক ড্রিল হয়েছে। একটি পেশেন্টকে, একটি মানুষকে সাজিয়ে, পেশেন্টের হয়তো খিঁচুনি হচ্ছে বা জ্বর হয়েছে বা কাশি হয়েছে বলে আমরা ইমার্জেন্সির পাশে থেকে পিক আপ করেছি, এবং তারপরে আমাদের কি রেসপন্স সেইটা আমরা মক ড্রিলের মাধ্যমে অনুশীলন করেছি, ঠিক আছে। এবং এখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস হয়, যে যদি ধরুন ফর্চুনেটলি আমি বারবার বলছি, কিন্তু নিপা ভাইরাস নিয়ে কিন্তু ভয় পাবার নেই, ইট ইজ অলরেডি আন্ডার কন্ট্রোল, ঠিক আছে। এই দিনে, আজকের দিনে কিন্তু ইট ইজ আন্ডার কন্ট্রোল। কিন্তু যদি সিচুয়েশনটা আমাদের, যদি আমরা আনফর্চুনেট হতাম, তাহলে কিন্তু সিচুয়েশনটা আউট অফ হ্যান্ড হয়ে যেত, ঠিক আছে। তো যদি সেরকম ঘটনা ঘটতো, আমাদের বেঙ্গল ফেথ হসপিটাল কিন্তু কমপ্লিটলি প্রিপেয়ার ছিল উইথ রেগুলার মক ড্রিল, ঠিক আছে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এই পেশেন্টকে আমি অলরেডি বলেছি, এই পেশেন্ট হাঁচি কাশির মাধ্যমে কিন্তু অন্য পেশেন্টে ছড়াতে পারে নিপা ভাইরাস। সেই কারণে যখনই পেশেন্টটি ঢুকবে তাকে মাস্ক দেওয়া, ঠিক আছে, এবং যে সমস্ত অ্যাটেন্ডেন্ট, নার্স, টেকনিশিয়ান বা হাউসকিপিং স্টাফ এই পেশেন্টকে অ্যাটেন্ড করছে বা পেশেন্টের পরিষেবা দিচ্ছে, তাদেরকে ফুল পিপিই পরানো। পিপিই কথাটার বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত সুরক্ষার কাপড়, ঠিক আছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। তার মধ্যে কি কি আছে? আমাদের ক্যাপ আছে, গগলস আছে, মাস্ক আছে, ফুল ক্লোথস আছে, অ্যাপ্রন আছে এবং গামবুট আছে উইথ গ্লাভস। সেই পরে তারা পেশেন্টকে অ্যাটেন্ড করছে, ঠিক আছে। এবং যদি এমার্জেন্সির একটি নির্দিষ্ট রুমেই তাকে রাখা হচ্ছে, এমার্জেন্সি যে কমন এমার্জেন্সি, সেখানে তাকে ঢোকানো হচ্ছে না, ঠিক আছে, কারণ সেখানে অন্যান্য পেশেন্ট আছে। বাই চান্স যদি সেই পেশেন্ট সত্যিকারের নিপা ভাইরাসের আক্রান্ত হয়, সেই কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে প্রথমেই তাকে হিস্ট্রি নিয়ে ইনকোয়ারি ডেস্ক বসানো হয়েছিল, যে আপনার কোনো শ্বাসকষ্ট বা সর্দি কাশির সাথে জ্বর অথবা সিএনএস সিমটমস, এগুলো খিঁচুনির কিছু আছে কি না। যদি থাকতো তাহলে সেক্ষেত্রে সেখানেই স্ক্রিন হয়ে একটি নির্দিষ্ট রুমে আমাদের আসতো, মেন এমার্জেন্সিতে নয়, এমার্জেন্সির আগে, ঠিক আছে। এবং সেখান থেকে পুরো ফুল পিপি পরা আমাদের টিম, আমরা একটা এখানে এমার্জেন্সি কোড আমরা ক্রিয়েট করেছিলাম, কোড স্পেশাল বলে। তো সেটা সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স হতো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু পিপি পরে আমাদের নার্স, টেকনিশিয়ান এবং হাউসকিপিং স্টাফ একজন করে সেখানে কিন্তু উইদিন 5 মিনিটস সেখানে অ্যারাইভ করতো, পৌঁছে যেত, এবং পেশেন্টকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে
তারপরে সেখানে কিন্তু নির্দিষ্ট লিফটের মাধ্যমে এবং নির্দিষ্ট পথ দিয়ে তাকে নিয়ে যাওয়া হতো আইসোলেশন রুমে। এবং আমাদের গর্বের বিষয়, আমাদের এই হসপিটালে একটা ওয়ার্ল্ড ক্লাস আইসোলেশন রুম আমরা তৈরি করেছি। সেখানে কিন্তু প্রেশার আমরা মনিটর করতে পারি, প্রেশার আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এই সমস্ত পেশেন্টকে ইউজুয়ালি নেগেটিভ প্রেশার আইসোলেশন রুমে রাখা উচিত, ঠিক আছে, কারণ এই পেশেন্টের হাঁচি কাশির মাধ্যমে পেশেন্ট ছড়াতে পারে। সেটা সহজ ভাষায় আমি দর্শক বন্ধুদের জন্য বলছি, সেটা কি, সেটা আমাদের বেঙ্গল ফেথ হসপিটালের গর্ব। ধরুন এই পেশেন্ট, আমি পেশেন্ট, ঠিক আছে, এই দরজার বাইরে যারা আছে আপনারা আছেন, ঠিক আছে। এবার আমার নিপা ভাইরাস হয়েছে, আমি হাঁচছি কাশছি কোনো কারণে, সেই ড্রপলেটসগুলো এই বাতাসে ঘুরছে, ঠিক আছে। আপনি দরজাটা খুলে ঢুকতে গেলেন বা কোনো কারণে দরজাটা খুললো, এখান থেকে হাওয়া যদি কোনো কারণে ওই বাইরে চলে যায়, বাইরের করিডোরটাতে চলে যায়, বাইরের রুমের বাইরে, তাহলে বাইরের লোকগুলি আক্রান্ত হয়ে পড়ে, ঠিক আছে। এই কারণে এমন আইসোলেশন রুমে রাখতে হয় সেখানকার প্রেশার যাতে নেগেটিভ থাকে। তার মানে কি, হাওয়া বাইরে থেকে ভেতরে ঢুকবে কিন্তু ভেতরের হাওয়া বাইরে বেরোবে না, সেটাকে বলা হয় নেগেটিভ প্রেশার আইসোলেশন রুম। তো আমাদের এই আইসোলেশন রুমে এই প্রযুক্তিগত ব্যবস্থা কিন্তু আছে এবং এটি অত্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি আইসোলেশন রুম এবং সেটি সম্পূর্ণভাবে আমরা তৈরি রেখেছিলাম, হ্যাঁ। এবং যদি কোনো পেশেন্টের আউটব্রেক হতো বা আমরা কিন্তু ফুললি প্রিপেয়ার ছিলাম এই পেশেন্টকে ট্যাকেল করবার জন্য। এবং আরও কিছু জিনিস আছে, সেই আইসোলেশন রুমে ভিজিটারদের অ্যালাউ করা হতো না এবং তার সাথে সাথে যারা যারা কেয়ার করতো তারাও ফুল পিপিই করে করতো। তাদের যে লিনেন মানে কাপড় জামা বিছানার চাদর যেগুলো হয় সেগুলো কমপ্লিটলি একটি আলাদা ডাব্বায় আলাদা বিনে লেভেল সহকারে সেটা আমাদের লন্ড্রিতে যেত এবং সেটা যাতে ডিসইনফেক্ট করা হয়, জীবাণুমুক্ত করা হয়। এবং যে বায়োমেডিক্যাল বিন যেখানে যে সমস্ত জৈব বজ্রগুলো ফেলা হয় সেগুলো লেবেল করে আমরা যেখানে আমাদের ভেন্ডারকে দিই, হ্যাঁ, কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ফ্যাসিলিটিতে, সেখানে আমরা ট্রান্সপোর্ট করতাম। এবং ইমিডিয়েটলি পেশেন্ট যদি সুস্থ হয়ে গেল বা কোনো কারণে তার ডিসচার্জ হলো, লামা নিয়ে গেল বা ডেথ হলো, পেশেন্টকে আইসোলেশন রুমকে আমরা প্রপার কেমিক্যাল দিয়ে রুমটিকে জীবাণুমুক্ত করি, সেটাকে বলা হয় ফিউমিগেশন, ঠিক আছে। এবং অত্যন্ত আধুনিক কেমিক্যাল ব্যাসিসিল্ড আমাদের কাছে আছে, যাতে কিন্তু একটা পেশেন্ট যদি নিপা ভাইরাস হোক বা অন্য কোনো ভাইরাস ইনফেকশন হয়, সেই পেশেন্টটা ডিসচার্জ হওয়ার পর পরবর্তী যে পেশেন্টটা আসছে সেই কিন্তু তার সেই রোগটি হওয়ার সম্ভাবনা একেবারে শূন্য, জিরো, হ্যাঁ। আমাদের ডিসইনফেক্টিং কেমিক্যাল আমাদের সমস্ত আমরা এই হসপিটালে ইউজ করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান ছিল, এরকমভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করেছি, হ্যাঁ। এবং যদি কোনো কমিউনিটিতে আউটব্রেক যদি ইন নিয়ার ফিউচারে হয়ও, কিন্তু আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত এটাকে হ্যান্ডেল করবার জন্য। আচ্ছা, করোনার সময় তো ভ্যাকসিন ছিল, তো আমাদের রাজ্যে তো নিপা ভাইরাস অলরেডি ঢুকিয়ে পড়েছে, তো তার জন্য কি কোনো ভ্যাকসিনেশনের কি ব্যবস্থা করা হবে ভবিষ্যতে? না, ঠিক করোনা ভাইরাস যখন হয়েছিল তখন কিন্তু তার ভ্যাকসিন ছিল না, ঠিক আছে। তো নিপা ভাইরাসেরও সেরকমভাবে কোনো ভ্যাকসিন নেই, কিন্তু হ্যাঁ, নিপা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু তৈরি করা যায়, সায়েন্টিস্টরা হয়তো চেষ্টা করছেন এখন। কিন্তু সেরকমভাবে নিপা ভাইরাস এখনও পৃথিবীতে অতটা নাড়া দেয়নি, যে কারণে ভ্যাকসিন ট্রায়ালটা হয়তো খুব স্লো, ভ্যাকসিন প্রসেসটা। তো সেই হেতু আমাদের এখনও কিন্তু হাতে কোনো ভ্যাকসিন নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, নিয়ার ফিউচারে যদি কোনো এই নিপা ভাইরাস খুব প্রবল মাত্রায় যদি আমাদের কমিউনিটিকে অ্যাটাক করে, তাহলে আমরা নিশ্চিন্ত যে আমরা ভ্যাকসিন তৈরি করে ফেলবো, ঠিক আছে। নিজেদের পরিবার এবং সমাজের স্তরে এই ভাইরাসের থেকে প্রতিরোধমূলক কি কি ব্যবস্থা করা যেতে পারে, কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন? আচ্ছা, এই ক্ষেত্রে বলবো যে যদি আপনারা ক্রাউডে বেরোন তাহলে অবভিয়াসলি মানে খুব ভিড়ের মধ্যে, সেক্ষেত্রে আমি এখনও বলবো আপনারা কিন্তু মাস্ক ইউজ করুন। এবং সেটা যদি N95 হয় খুব ভালো, যদি না হয় কোনো অসুবিধে নেই, আপনারা নর্মাল মাস্ক পরুন এবং হ্যান্ড হাইজিন করুন। হ্যান্ড হাইজিন হচ্ছে ইনফেকশন প্রিভেনশনের একটা কর্নারস্টোন, ঠিক আছে। হ্যান্ড হাইজিন কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে আমি বলছি, ধরুন আপনি সহজভাবে বললাম যে আপনি হয়তো মাটন খেয়েছেন, ঠিক আছে। মাটন খাবার পর দেখবেন হাতটা পুরো তেলে একদম অয়েলি থাকে, ঠিক আছে। তো সেটা খাবার পর নর্মালি হাত ধুলে কিন্তু সেটা যায় না, ঠিক আছে। আপনাকে যদি সাবান দিয়ে হাত ধুতে দেওয়া যায় তবেই দেখবেন তেলটা চলে গেল। কি হলো এটাতে?
এটাতে হলো যে এই যে মাটনের যে তেলটা ছিল, চর্বিটা ছিল, লিপিডটা ছিল, সেইটা ডিজলভ হয়ে গেল সাবানে, ঠিক আছে। বা আপনি স্যানিটাইজার ইউজ করলেন, তাহলেও দেখবেন হাতটা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে এই যে সাবান বা এই যে স্যানিটাইজার, এগুলো কি করে, লিপিডকে, ফ্যাটকে, স্নেহ জাতীয় পদার্থকে দ্রবীভূত করে দেয়, হ্যাঁ, ডিজলভ করে দেয়। আর প্রথমেই আমি বলেছি যে নিফা ভাইরাস, তার গায়ে কি আছে, একটা আবরণ আছে, লিপিডের আবরণ, ঠিক আছে। সেটার জন্য এই কারণে একে বলা হয় এনভেলপ ভাইরাস। আচ্ছা, এবং এনভেলপ ভাইরাস হওয়ার সুবিধে হচ্ছে, আপনারা যদি হ্যান্ড হাইজিন করেন, সাবান দিয়ে হাত ধোন, তাহলে খুব সহজে এই নিফা ভাইরাসের বাইরের আবরণটা গলে যায় এবং নিফা ভাইরাস মারা পড়ে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে নিফা ভাইরাস বা করোনা ভাইরাসও সেম ছিল, তো এনভেলপ ভাইরাস ছিল। সেই কারণে হ্যান্ড হাইজিনের মাধ্যমেই কিন্তু আমরা, এবং মাস্ক ইউজের মাধ্যমেই কিন্তু আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারি, এক পেশেন্ট থেকে আরেকজনের মধ্যে ছড়ানো বন্ধ করতে পারি, ঠিক আছে। এই দুটো জিনিস আমার মানলেই আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু দরকার নেই। ভ্যাকসিন বা ওষুধ বা কোনো ভিটামিনস খাওয়া, বডির ইমিউনো সিস্টেম, ভিটামিন সি, হেন তেন, যেগুলো করোনার সময় আপনারা শুনে এসেছেন, সেগুলো চালু করবার কোনো দরকার নেই। শুধুমাত্র মাস্ক পরুন, হ্যান্ড হাইজিন করুন, এবং একটু খেজুরের রস থেকে একটু বিরত থাকুন, খেজুর গুড় খান গরম করে। আর মনে রাখবেন, শুধু কিন্তু খেজুর নয়, হ্যাঁ, যে কোনো রাস্তার কাটা ফল, হ্যাঁ, বা আমাদের কোন ধরনের ফলগুলো খাওয়া যাবে? মিষ্টি ফল, যেমন হচ্ছে আপেল, হচ্ছে পেয়ারা, পেয়ারাও কিন্তু এই বাদুড়ের খুব প্রিয় জিনিস, ঠিক আছে। তো এই যে ফলগুলো, যে কোনো ধরনের ফলই, আমাদের অনেকেরই হ্যাবিট আছে রাস্তা থেকে কিনলাম, তারপরে বিশেষ করে পেয়ারাটা তো খাওয়াই হয়, একদম, আপেলও খায় লোকে। তো সেইটা নয়, অবশ্যই একবার বাড়িতে পরিষ্কার জলে সেটা ধুয়ে নিন, ঠিক আছে। গরম জলে ধুতে পারলে ভালো, তা নাহলে এমনি নর্মাল জলে ধুয়ে নিন। কিন্তু কোনো রকমভাবেই কিন্তু বাজার থেকে ফল কিনে ডাইরেক্টলি খাবেন না, ঠিক আছে। ধুয়ে নিয়ে খান, তাতে কোনো অসুবিধা নেই। ধুয়ে নিলেই কিন্তু সেই ভাইরাস কিন্তু চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো করলেই আমার মনে হয় ভয় পাবার এই মুহূর্তে কোনো দরকার নেই। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আছি, সময় তো স্রোতের মতো বয়ে যায়, কারণ এই বিষয় নিয়ে কথা শেষ হবে না। কারণ দর্শকদের মনে এবং আমার মনে সবসময়, যেহেতু নতুন একটা ভাইরাস এবং মানুষের মনে এত আতঙ্কের সৃষ্টি হয়েছে, জানার কৌতূহলও রয়েছে যে কি খাওয়া যাবে বা কি খাওয়া যাবে না। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। হ্যাঁ, প্রথম বার্তা হচ্ছে যে সাবধানতা, বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে। তাই জন্য আপনারা সতর্ক থাকুন, বাজারের ফল ধুয়ে খান, খেজুরের গুড় একটু গরম করে খান, খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকুন। যখন ভিড়ে বেরোবেন একটু মাস্ক ইউজ করুন, ঠিক আছে, এবং হাতটা পরিষ্কার করুন, বিশেষ করে যখন খাওয়ার সময়, খাওয়ার আগে খুবই দরকার। এবং তার সাথে সাথে যদি এই ফিচার্সগুলো, যেমন ধরুন যেগুলো বললাম, সর্দি কাশির সাথে জ্বর বা শ্বাসকষ্ট, তার সাথে সাথে খিঁচুনি বা আপনার কোনো কারণে কনভালশন বা কোনো কারণে ডিসওরিয়েন্টেশন, এগুলো যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ কিন্তু নিকটবর্তী হসপিটালে, এবং একটি প্রপার হসপিটালে যেখানে এই সুবিধাগুলোই আছে, যেমন আমাদের বেঙ্গল ফেথ হসপিটালের মতন হসপিটালে কন্ট্যাক্ট করুন। এগুলোকে যেমন ওভার প্যানিক হবারও কোনো দরকার নেই, তেমন আবার ওভার কনফিডেন্ট হবারও কোনো দরকার নেই, ঠিক আছে। নর্মাল থাকুন। যদি এই ফিচার্সগুলো থাকুন, নির্ভয়ে আপনি নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করুন, এবং সেই কারণে ভর্তি কোনো পেশেন্টের যদি ফিচার্সগুলো থাকে, সেইগুলো যে একদম 100% নিফা ভাইরাস, তার কোনো মানে নেই। হ্যাঁ, অনেক পেশেন্টের হয়েছে, যেগুলো আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন, প্রায় 150-200 জন কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে, এবং তাদের প্রত্যেকটির স্যাম্পেল কিন্তু পাঠানো হয়েছিল প্রথমে কল্যাণী এমসে, তারপরে পাঠানো হয়েছিল পুনাতে, এনআইভি পুনাতে, এবং সেখানে সব টেস্ট কিন্তু নেগেটিভ এসেছে। তো এই ফিচার্সগুলো থাকলেই কিন্তু যে একদম নিফা ভাইরাস আমার হয়ে গেছে, আমার একটু জ্বর এসেছে, শ্বাসকষ্ট হয়েছে, তার সাথে আমার একটু হয়তো ডিসওরিয়েন্টেশন লেগেছে, আমার নিফা ভাইরাস হয়ে গেল, এই করে প্যানিক হবার কিছু নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই হসপিটালে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে। এবং বারবার বলছি, এই নিফা ভাইরাসকে কনফার্ম করতে গেলে এই ফিচার্সগুলোর সাথে সাথে আমাদের যে ল্যাবরেটরি স্যাম্পেল একটু বলে নিই, কী কী স্যাম্পেল এখানে পাঠানো হয়। একটা হচ্ছে যে আমাদের ব্লাড স্যাম্পেল পাঠানো হবে প্লেন ভায়ালে, আর তার সাথে সাথে আমাদের ইউরিন স্যাম্পেল এবং থ্রোট
সোয়াব, করোনার সময় যেমন থ্রোট সোয়াব নেওয়া হচ্ছিল সেরকমভাবে সোয়াব নিয়ে এটা আমাদের এনআইভি পুনাতে পাঠানো হয় এবং সেখানে তারা যে টেস্টটা করে তার নাম হচ্ছে পিসিআর। তারা কি করছে না, এই স্যাম্পেলগুলোর মধ্যে নিপা ভাইরাসের আরএনএ আছে কিনা পরীক্ষা করছে এবং সেই টেস্ট যদি পজিটিভ হয় তবেই কিন্তু আমি সেটাকে বলতে পারি কনফার্ম নিপা কেস। ঠিক আছে, ঠিক আছে। তো 3 ধরনের এরকম নিপা কেস হতে পারে, একটা হচ্ছে সাসপেক্টেড, আরেকটা হচ্ছে প্রবাবেল, আরেকটা হচ্ছে কনফার্মড। ঠিক আছে, প্রবাবেল মানে কি, সাসপেক্টেড মানে কি, যখন পেশেন্টের এই ফিচার্সগুলো আছে তার সাথে সাথে কোনো নিপা ভাইরাস পেশেন্টের সংস্পর্শে এসেছে তখন সেগুলোকে বলে সাসপেক্টেড। আর প্রবাবেল হচ্ছে এর সাথে সাথে ক্লিনিক্যাল ফিচার্সগুলো অতিমাত্র স্পেসিফিক, এই যে সিএনএস সিমটমস এগুলো পাওয়া গেছে। এবং কনফার্ম কেস হচ্ছে যখন আমি এই পিসিআর টেস্ট পজিটিভ আসছে। হ্যাঁ, তো অনেকগুলো স্টেপস আছে তবে নিপা ভাইরাস পেশেন্ট কিন্তু পজিটিভ হচ্ছে। এই কারণে টেস্টের রিপোর্টটা মোটামুটি কত দিনের মধ্যে পাওয়া যাচ্ছে? 3 দিনের মধ্যে, 3 দিন 72 আওয়ার্স লাগে। হ্যাঁ, ইন ফিউচারে এটাকে র্যাপিড করা হবে যদি সেরকম পজিশন আসে, এবং শুধুমাত্র এনআইভি পুনা বা এইমস কল্যাণী নয়, সমস্ত জায়গাতেই টেস্ট করবার ব্যবস্থা করা হবে। সেরকমভাবে গভর্নমেন্ট প্রিপেয়ার রেখেছিল, কিন্তু ফর্চুনেটলি এটা এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখন আসছে না, কারণ ইট ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, 2টো কেস আমরা জানি যে পাওয়া গেছিল, নার্স 2জন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টেরই, তারাও রিকভারি করছে এবং যে তাদের সংস্পর্শে যারা এসেছিল 150 জনের টেস্ট কিন্তু সবার নেগেটিভ এসেছে। তো সেই কারণে খুবই এটা প্রবাবল দ্যাট ইট উইল এন্ড হিয়ার। ঠিক আছে, এখানেই কিন্তু ব্যাপারটা শেষ। কিন্তু হ্যাঁ, কখনোই কিন্তু কিছু ফিচার্সগুলো পেলে অবশ্যই হসপিটালে কন্ট্যাক্ট করুন। এবং আমি আবারও বলছি, যে কোনো এনএবিএইচ অ্যাক্রেডিটেড হসপিটালে যান, যেমন বেঙ্গল ফেথ হসপিটাল, কারণ সেখানে শুধু আপনার পেশেন্ট সুরক্ষিত থাকবে না, তার সাথে সাথে আপনারা যারা আসছেন তারাও সুরক্ষিত থাকবেন। আদারওয়াইজ নর্মাল হসপিটালে গেলে তারা একটা নর্মাল কেবিনে রেখে দেবে বা নর্মাল ওয়ার্ডে রেখে দেবে, আপনাকে দেখা করতে দেবে, তার ফলে পেশেন্ট তো ট্রিটমেন্ট যা পাবে, তার সাথে সাথে আপনিও কিন্তু আক্রান্ত হবেন। সেই কারণে আমি বরাবরই বলবো যে এই সমস্ত সিরিয়াস কেস সবসময় একটি এনএবিএইচ অ্যাক্রেডিটেড হসপিটালে আপনার কন্ট্যাক্ট করা প্রয়োজন। ঠিক আছে, সেটা বেঙ্গল ফেথ হসপিটাল আমাদের অত্যন্ত এনএবিএইচের যে কোয়ালিটিগুলো সেগুলো মেনটেন করে চলা হয়। তো সেই কারণে আমাদের এখানে এলে আপনিও সুরক্ষিত থাকবেন এবং তার সাথে আপনার পেশেন্টও প্রপার ট্রিটমেন্ট পাবে। দর্শকদের উদ্দেশ্যে বলা যে নিপা ভাইরাসের যদি লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণ আপনার শরীরে দেখা যায় এবং দীর্ঘদিন ধরে এমন হয়েছে যে জ্বর বা কিছু স্মৃতিশক্তি হারানোর একটা ব্যাপার রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে হবে বেঙ্গল ফেথ হসপিটালে, কারণ এখানে নিপা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য কিন্তু স্পেশাল ব্যবস্থা আছে। আতঙ্ক একদম নয়, আতঙ্কের বাইরেও কিন্তু একটা দরকার হচ্ছে সচেতনতা। আপনি যদি নিজে সচেতন থাকেন, মানে আপনি ধরুন মাস্ক পরলেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলেন, বেশি ভিড়ভাট্টার মধ্যে বেশি নিজেকে ইনভলভ না করলেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি যদি নিজে সুস্থ থাকেন তবেই তো আপনার আশেপাশের মানুষজনকেও তো সুস্থ রাখতে পারবেন, তাই না? ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে যে আজকে একটা এত গুরুত্বপূর্ণ তথ্য এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত করার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এই পডকাস্টটা এতক্ষণ ধরে মন দিয়ে দেখছিলেন। আমাদের এই আলোচনা আপনাদের মধ্যে যদি কোনো একজনকে সচেতন করতে পারি, তাহলেই তো আমাদের আজকের এই আলোচনার সার্থকতা, তাই না? দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবো আমি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন থাকুন। নমস্কার।